না দেখুন, আসলে পুরোপুরি ঘোষণা বা মিটিংয়ে কি হয়েছে সেটা তো আমি বিস্তারিত জানি না। এটা বিস্তারিত জানার পর আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে আমরা যে সরকারি আমরা প্রেস রিলিজ করব, সেখানে আমাদের বক্তব্য জানাবো। তো প্রাথমিকভাবে আপনি যেটা বললেন যে জুনিয়র ডাক্তারদের ভাতা বৃদ্ধির কথা, এমনিতে আমাদের রাজ্যের হচ্ছে যে সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসকরা তারা হচ্ছে যে ভারতবর্ষের অন্য রাজ্যের প্রায় অর্ধেক বেতন এবং ভাতায় তারা কাজ করতে বাধ্য হন। যদি তাদের তাদের ভাতা যদি কোথাও বাড়ানোর পরিকল্পনা করা হয়, নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমাদের মূল প্রশ্নগুলি ছিল যে দুর্বৃত্ত, দুর্নীতি চক্র, থ্রেড কালচার, ওষুধ নিয়ে যে সমস্ত কথাগুলি এসছে, নিয়োগ নিয়ে যে তালবাহানা, বাকি সব পরীক্ষা ব্যবস্থা বলুন বা নিয়োগ, প্রমোশন, বদলি সবকিছু নিয়ে যে সমস্ত অস্বচ্ছতা, দুর্নীতির অভিযোগগুলি এসছে, এইগুলি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে কিছু ঘোষণা করেছেন কিনা বা সেরকম কিছু বলেছেন কিনা সেটা আমরা নিশ্চিত এখনো জানি না। আপনারা যদি সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটের জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নদের বেতন কাঠামো দেখেন, তাহলে দেখতে পাবেন যে ডিফারেন্সের গ্যাপ কতটা। তাহলে সেই জায়গা থেকে তিনি যে পরিমাণ টাকা বাড়িয়েছেন, সেটা যে বিশাল উল্লেখযোগ্য পদক্ষেপ বলে আমি মনে করি না। প্রসঙ্গটা এটা নয়, প্রসঙ্গটা যে জায়গাটা আসা উচিত সেটা হচ্ছে যে আমরা যেটা আশা করেছিলাম, গতকাল প্রেস বিবৃতি দিয়েও জানিয়েছিলাম যে চিকিৎসার অপর নাম সেবা, শুধুমাত্র মূলত সেবা নয়, চিকিৎসা একটা মানুষের মৌলিক অধিকার। তাহলে এই চিকিৎসা সংক্রান্ত যাবতীয় আলোচনা, কেন রিক্রুটমেন্ট হচ্ছে না, কেন উন্নত মানের গুণমান সম্পন্ন ওষুধ আমরা দিতে পারছি না, কেন প্রপার পরিষেবা দেওয়া যাচ্ছে না, কেন সেন্টার রেফারেল সিস্টেম হচ্ছে না, কেন জিডিএমও রিক্রুটমেন্ট হচ্ছে না, কেন বেড মনিটর ভ্যাকেন্সি সিস্টেম হচ্ছে না, কেন ফ্লোর এডমিশন করাতে হচ্ছে, কেন বেডের অপ্রতুলতা দূর করা যাচ্ছে না, এই যাবতীয় সম্পর্কে যদি আমরা আলোচনা শুনতে পেতাম বা জানতে পেতাম, তাহলে আমরা মনে করতাম যে স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার দাবিতে 9ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের যে লড়াই, যে আন্দোলন, সেই জায়গা হয়তো একটা সদর্থক জায়গা বা সদর্থক ভূমিকার দিকে আমরা এগোতে পারতাম। অনেকে এখানে আরো একটা বিষয় উল্লেখ করব, মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু মেদিনীপুরে যে জুনিয়র চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছিল, সেই ডাক্তারদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকে একেবারে তিনি বলছেন যে ভবিষ্যতের কথা ভেবেই এই সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে। আমি এই বক্তব্য শুনেছি, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এটাই যে আমরা শুরুর দিনেই বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে জুনিয়র ডাক্তারদের উপর যে সাসপেনশন হয়েছে সেই সাসপেনশন অবৈধ। কিন্তু আপনারা খেয়াল করে যদি দেখেন, তাহলে আমরা এই প্রশ্ন সেদিন তুলেছিলাম যে 2015 সালে একজন শিক্ষক চিকিৎসক উদয়ন স্যার যখন জানাচ্ছেন যে এই ধরনের পেশেন্টের প্রসূতির মৃত্যু ঘটছে, 2022, 23, 24 সাল, 25 সাল অব্দি বিভিন্ন মেডিকেল কলেজ জুড়ে, আরজিকর মেডিকেল কলেজের কথা যদি স্পেসিফিক বলি, তাহলে 2022-এর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং জুলাই মাস, এছাড়াও মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ, ইমামবাড়া হসপিটাল, বারাসাত হসপিটাল, বিভিন্ন জায়গাতে প্রসূতি মৃত্যু ঘটেছে এবং সেম প্যাটার্ন অফ ডেথ হয়েছে। তাহলে এই সেম প্যাটার্ন অফ ডেথ কারণ আজকে মুখ্যমন্ত্রীর আলোচনায় যদি আমরা বুঝতে পারতাম যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি, কেন প্রসূতি মৃত্যু, এতগুলো প্রসূতির মৃত্যু হলো, কেন মিদনাপুরে একজন প্রসূতির মৃত্যু ঘটলো, সেই কারণ কিন্তু আমরা এখনো জানতে পারলাম না। আমরা আরোপ দোষারোপের অনেক কিছু শুনলাম। মুখ্যমন্ত্রী আজকেও তিনিও মনে করেন যে চিকিৎসকরাই দায়ী, চিকিৎসকদের সভা থেকেই তিনি কথা জানাচ্ছেন, কিন্তু তারপরেও তিনি এই কথা জানালেন না যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি, আসল কারণ কি, কেন মৃত্যু হলো একজন প্রসূতি। সরকার এটা সুনির্দিষ্টভাবে জানাক। যদি এই জায়গাটা আজকে তিনি রাখতে পারতেন, তাহলে আমরা মনে করতাম যে এই যে এতদিন ধরে 2015 থেকে 2025 সাল ধরে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, তাদের মৃত্যুর প্রতি হয়তো একটা জাস্টিফিকেশনের জায়গা, সদর্থক ভূমিকার জায়গা আমরা শুনতে পেতাম। কিন্তু এই সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের দিক থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর দিক থেকে আমরা দেখতে পেলাম না। ধন্যবাদ অনিকেত।